আমরা যখন রাষ্ট্র বা স্টেট শব্দটা শুনি তখন আমাদের মাথায় আসলে কি আসে? শুধু একটা দেশের ম্যাপ, তার সরকার, নাকি এর থেকেও বেশি কিছু? চলুন আজ এই ব্যাপারটাই একটু সহজ করে বোঝার চেষ্টা করি। আমাদের এই আধুনিক বিশ্বে রাষ্ট্র ধারণাটার আসল মানেটা কি? চলুন আলোচনাটা শুরুই করা যাক সমাজবিজ্ঞানী ম্যাক্স ওয়েবারের এই বিখ্যাত সংজ্ঞাটা দিয়ে। কি বলছেন তিনি? বলছেন, রাষ্ট্র হল এমন একটা সত্তা যার কাছেই কেবল সহিংসতা ব্যবহারের বৈধ অধিকার আছে। মানে, ক্ষমতার মূল উৎসটা ঠিক কোথায় তা এই একটা বাক্যে কিন্তু একদম পরিষ্কার হয়ে যায়, তাই না? আজ আমরা ঠিক কি কি বিষয় নিয়ে কথা বলবো একবার দেখে নিই। প্রথমে জানব রাষ্ট্র আসলে কি, তারপর দেখব কত রকমের রাষ্ট্র হয়, কথা হবে সার্বভৌমত্বের সংকট নিয়ে, আর দেখব অরাষ্ট্রীয় শক্তিগুলোর উত্থান কিভাবে সবকিছু বদলে দিচ্ছে, আর সবশেষে রাষ্ট্রের এই ধারণাটা কিভাবে বিবর্তিত হচ্ছে সেটাও বোঝার চেষ্টা করব। তাহলে আর দেরি না করে চলুন শুরু করা যাক প্রথম পর্ব দিয়ে। রাষ্ট্র বলতে আমরা ঠিক কি বুঝি? আচ্ছা, বইয়ের ভাষায় সংজ্ঞাটা হলো রাষ্ট্র একটা রাজনৈতিক আর আইনি সত্তা, যার একটা নির্দিষ্ট ভূখণ্ড আছে এবং সেই ভূখণ্ডের মানুষের উপর তার সার্বভৌম ক্ষমতা আছে। এখন এই সংজ্ঞাটাকে যদি আমরা একটু ভাঙি, তাহলে দেখুন চারটা মূল জিনিস পাই: নির্দিষ্ট জায়গা বা ভূখণ্ড, সেখানকার মানুষ বা জনসংখ্যা, একটা সরকার, আর সবচেয়ে জরুরি যে জিনিসটা সেটা হলো সার্বভৌমত্ব, মানে ওই জায়গার ওপর চূড়ান্ত ক্ষমতা। এখন একটা জিনিস কিন্তু মাথায় রাখতে হবে, পৃথিবীতে সব রাষ্ট্র কিন্তু একরকম নয়। চলুন তাহলে একটু ঘুরে আসা যাক বিভিন্ন ধরনের রাষ্ট্রের দুনিয়া থেকে। এখানে দেখুন দুটো খুব ইন্টারেস্টিং ধারণা আছে, ডি জুর আর ডি ফ্যাক্টো। ডি জুর মানে হলো আইনত স্বীকৃত, মানে দুনিয়ার বাকি দেশগুলো যাকে রাষ্ট্র হিসেবে মেনে নিয়েছে। আর ডি ফ্যাক্টো হলো যেটা বাস্তবে আছে, ক্ষমতা প্রয়োগ করছে, ভূখণ্ড নিয়ন্ত্রণ করছে, কিন্তু হয়তো আন্তর্জাতিক স্বীকৃতি পায়নি। মানে একটা হলো কাগজের স্বীকৃতি, আরেকটা হলো মাঠের বাস্তবতা। আবার দেখুন, পররাষ্ট্র নীতির দিক থেকেও কিন্তু রাষ্ট্রগুলোকে ভাগ করা যায়। এক ধরনের রাষ্ট্র আছে যারা চায় দুনিয়াটা যেমন আছে তেমনই থাকুক, ক্ষমতার ভারসাম্য যেন না বদলায়, এদেরকে বলে স্ট্যাটাস কুয়ো স্টেট। আর ঠিক এর উল্টোটা হলো রিভিশনিস্ট স্টেট। এরা চায় আন্তর্জাতিক ব্যবস্থাটাকে বদলে দিতে, বড় বড় শক্তিগুলোকে চ্যালেঞ্জ করতে। এই শব্দটা আমরা প্রায়ই খবরে শুনি, তাই না? ব্যর্থ রাষ্ট্র বা ফেইল্ড স্টেট। এর মানেটা কি? খুব সহজ করে বললে, যখন একটা দেশের সরকার এতটাই দুর্বল হয়ে পড়ে যে সে নিজের দেশের উপরই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে, সাধারণ পরিষেবাগুলোও দিতে পারে না, তখনই তাকে ব্যর্থ রাষ্ট্র বলা হয়। একটা রাষ্ট্রকে কখন ব্যর্থ বলা হয়, এর পেছনে কিন্তু কিছু নির্দিষ্ট কারণ থাকে। যেমন ধরুন, যখন সরকার আইনশৃঙ্খলা ধরে রাখতে পারে না, দেশের মানুষের নিরাপত্তা দিতে পারে না, বা সাধারণ যে পরিষেবাগুলো সেগুলো নিশ্চিত করতে পারছে না, তখনই এই ভয়াবহ পরিস্থিতিটা তৈরি হয়। এবার আসা যাক একটা বেশ বিতর্কিত এবং রহস্যময় ধারণায়, ডিপ স্টেট। এটা নিয়ে অনেক আলোচনা হয়। ধারণাটা হলো নির্বাচিত সরকারের আড়ালে রাষ্ট্রের ভেতরে আর একটা অদৃশ্য শক্তি কাজ করে, যারা আসলে পর্দার পেছন থেকে কলকাঠি নাড়ে। এই যে লুকানো ক্ষমতার কথা বলা হচ্ছে, এটা আসলে একটা নেটওয়ার্ক। এখানে কারা থাকে? অনির্বাচিত কর্মকর্তা, গোয়েন্দা সংস্থার লোকজন, প্রভাবশালী আমলারা, যারা গণতান্ত্রিকভাবে নির্বাচিত নেতৃত্বের তোয়াক্কা না করে দেশের নীতি নির্ধারণে বড় ভূমিকা রাখে। আর এক ধরনের ভয়ঙ্কর রাষ্ট্র হল নার্কো স্টেট। নামটা শুনে কিছুটা আন্দাজ করা যায়, তাই না? এটা এমন একটা রাষ্ট্র যার অর্থনীতিটাই দাঁড়িয়ে আছে অবৈধ মাদক ব্যবসার ওপর। আর এখানকার সরকারি প্রতিষ্ঠানগুলো মাদক কারবারিদের দ্বারা এতটাই প্রভাবিত বা নিয়ন্ত্রিত যে রাষ্ট্র আর অপরাধী চক্রের মধ্যে কোনো পার্থক্যই করা যায় না। রাষ্ট্রের বৈচিত্র্য বোঝাতে আরও কয়েকটা উদাহরণ দেখে নিই, চলুন। যেমন ধরুন স্যাটেলাইট স্টেট, নামে স্বাধীন কিন্তু আসলে অন্য কোনো শক্তিশালী দেশের কথাই উঠে বসে। তারপর আছে বানানা রিপাবলিক, রাজনৈতিকভাবে খুব অস্থিরশীল আর অর্থনীতি একটা মাত্র জিনিসের উপর নির্ভরশীল। আর আছে র্যাম্পড স্টেট, যেটা আসলে একটা বড় রাষ্ট্র ভেঙে যাওয়ার পর তার অবশিষ্ট ছোট্ট একটা অংশ। এতক্ষণ তো আমরা রাষ্ট্রের বিভিন্ন ধরন দেখলাম। চলুন এবার পরের অংশে যাই। এখানে আমরা দেখব একটা রাষ্ট্রের যে সার্বভৌম বা চূড়ান্ত ক্ষমতা, সেই ধারণাটাই এখন কিভাবে আন্তর্জাতিক বিতর্কের মুখে পড়েছে। রাষ্ট্র ব্যবস্থার একেবারে গোড়ার কথাটাই হলো সার্বভৌমত্ব।
শত শত বছর আগে ওয়েস্টফেলিয়ার শান্তি চুক্তির মাধ্যমে এই ধারণাটা প্রতিষ্ঠিত হয়েছিল। সহজ কথায় এর মানে হল প্রত্যেকটা রাষ্ট্র তার নিজের সীমানার মধ্যে সর্বেসর্বা, বাইরের কেউ তার অভ্যন্তরীণ বিষয়ে নাক গলাতে পারবে না। কিন্তু এখন দুনিয়া বদলেছে। রেসপন্সিবিলিটি টু প্রোটেক্ট বা R2P এর মতো নতুন ধারণাগুলো এই পুরনো সার্বভৌমত্বের ধারণাকে বেশ বড় একটা চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছে। এই নীতিটা কি বলছে? বলছে যে কোনো রাষ্ট্র যদি তার নিজের দেশের মানুষের উপর গণহত্যা বা ভয়াবহ অত্যাচার চালায়, তাদের রক্ষা করতে ব্যর্থ হয়, তাহলে কিন্তু আন্তর্জাতিক সম্প্রদায়ের দায়িত্ব আছে সেখানে হস্তক্ষেপ করার। এখন প্রশ্ন হলো, এই হস্তক্ষেপটা কিভাবে হতে পারে? দেখুন, এর অনেকগুলো রূপ আছে। একেবারে মানবিক সাহায্য পাঠানো থেকে শুরু করে অর্থনৈতিক নিষেধাজ্ঞা, কূটনৈতিক চাপ, এমনকি শেষ পর্যন্ত সামরিক হস্তক্ষেপের মতো কঠিন পদক্ষেপও এর মধ্যে পড়ে। আমাদের আলোচনার পরবর্তী গুরুত্বপূর্ণ বিষয়টা হল নন স্টেট অ্যাক্টর বা অরাষ্ট্রীয় শক্তিদের উত্থান। এরা কিন্তু কোনো রাষ্ট্র না, কোনো সরকার না, কিন্তু বিশ্বজুড়ে এদের প্রভাব আর ক্ষমতা এখন অনেক। কারা এই অরাষ্ট্রীয় শক্তি? দেখুন, এই তালিকাটা কত বড় আর বৈচিত্র্যময়। একদিকে যেমন আছে #MeToo বা ফ্রাইডেজ ফর ফিউচারের মতো গণ আন্দোলন, তেমনি আছে বিশাল বিশাল বহুজাতিক কর্পোরেশন বা MNCs, আন্তর্জাতিক মিডিয়া, বিভিন্ন NGO, এমনকি সহিংস সশস্ত্র গোষ্ঠীগুলো এর মধ্যে পড়ে। এরা সবাই কিন্তু নানাভাবে রাষ্ট্রের ক্ষমতাকে প্রভাবিত করছে। এই কথাটা কিন্তু খুব গভীর। নাগরিক ছাড়া একটি রাষ্ট্র, এটা মূলত NGOগুলোর ভূমিকা বোঝাতে বলা হয়েছে। অনেক সময় দেখা যায় সরকার যেখানে পৌঁছাতে পারছে না বা ব্যর্থ হচ্ছে, সেখানে এই সংস্থাগুলোই সাধারণ মানুষের পাশে দাঁড়াচ্ছে, অনেকটা রাষ্ট্রের অনুপস্থিতিতে নাগরিকের দায়িত্ব পালন করার মতো। তাহলে আমাদের পুরো আলোচনা থেকে এটা তো পরিষ্কার যে রাষ্ট্রের ধারণাটা কিন্তু পাথরে খোদাই করা কোনো কিছু নয়। এটা একটা চলমান ধারণা, যা সময়ের সাথে সাথে ক্রমাগত নিজেকে বদলাচ্ছে, বিকশিত হচ্ছে। আসলে রাষ্ট্র এখন একটা জটিল নাচের মধ্যে আটকা পড়েছে। একদিকে আছে মানবিকতার আদর্শ, অন্যদিকে আছে শক্তিশালী কর্পোরেশন, প্রযুক্তি আর বিশ্বায়নের মতো শক্তি। এই সব কিছুর সাথে প্রতিনিয়ত বোঝাপড়া করে রাষ্ট্র তার নিজের কর্তৃত্ব আর অর্থের নতুন রূপ দিচ্ছে। তার শেষ করার আগে এই প্রশ্নটাই রেখে যায়, আজকের এই দুনিয়ায় যেখানে বিশ্বজুড়ে গণ আন্দোলন ছড়িয়ে পড়ছে আর গুগল বা অ্যামাজনের মতো মেগা কর্পোরেশনের ক্ষমতা অনেক দেশের থেকেও বেশি, সেখানে রাষ্ট্রের ভবিষ্যৎ আসলে কি? এর প্রাসঙ্গিকতা আর রূপ আগামী দিনে কেমন হবে, এটা নিয়ে ভাবার অনেক অবকাশ আছে।